এই ভিডিওতে কথা বলবো C3 সাইকেল নিয়ে। C3 সাইকেল ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনের পর যে NADP H+H+ এবং ATP তৈরি হলো সেগুলো গ্রানা থেকে চলে এলো স্ট্রোমাতে। স্ট্রোমাতে আমরা জানি যে ফটোসিনথেসিসের সেকেন্ড হাফ অফ যে রিয়াকশনসগুলো অর্থাৎ লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজের যে কেমিক্যাল রিয়াকশন সেগুলো হয়। তো সেই কেমিক্যাল রিয়াকশনের মধ্যেই রয়েছে C3 সাইকেল বা কেলভিন সাইকেল। এবং এই কেলভিন সাইকেলের যে কেমিক্যাল রিয়াকশন এগুলো NADPH এবং ATPর ওপর ডিপেন্ডেন্ট তো বটে, কিন্তু এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এর মধ্যে আসছে সেহেতু লাইট প্রেজেন্ট থাক বা না থাক তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। সো এই C3 সাইকেলের শুরুতেই এই নামটার ব্রেকডাউন করছি, কেন এটার নাম C3। এই C3 সাইকেলের যে চেইন অফ কেমিক্যাল রিয়াকশন রয়েছে আর সাইক্লিক কেমিক্যাল রিয়াকশন যেটা রয়েছে সেখানেতে প্রথম স্টেবল কম্পাউন্ড হিসাবে তৈরি হয়ে থাকে PGA অর্থাৎ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার মধ্যে কার্বন রয়েছে তিনটে কার্বন অ্যাটম প্রেজেন্ট রয়েছে একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড মলিকিউলের মধ্যে, এবং এটাই হচ্ছে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ বা ফার্স্ট স্টেবল কম্পাউন্ড। সেই জন্য এর নাম হয়েছে, কেলভিন সাইকেলের নাম হচ্ছে C3 সাইকেল। এবার এখানেতে C3 সাইকেল কি করে হচ্ছে সেটাকে স্টেপ বাই স্টেপ বুঝবো। C3 সাইকেলের ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে কার্বক্সিলেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে রিডাকশন অ্যান্ড থার্ড স্টেপ রিজেনারেশন অফ RUBP। এই এতগুলো স্টেপ এখানেতে রয়েছে। তো এখানেতে প্রথমেতে রয়েছে কার্বক্সিলেশন। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অলরেডি এক্সিস্ট করছে RUBP, রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেটের একটা মলিকিউলের মধ্যে কার্বন রয়েছে 5খানা, এই প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা কার্বন। ওকে, রাইবিউলোজ বিসফসফেট বাইরে থেকে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে সেই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জুড়ছে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের নাম্বার হচ্ছে একটা। তাহলে RUBPর সঙ্গে অলরেডি এক্সিস্টিং RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইড এসে জুড়লো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কার্বন এসে জুড়লো। RUBPর 5টা কার্বন এবং কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন জুড়লো। তৈরি হলো কি? তৈরি হলো 2 molecules অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড অর PGA। প্রত্যেকটা ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3টে করে কার্বন আছে, তাহলে টোটাল হলো 6টা কার্বন। 5টা কার্বন অলরেডি ছিল RUBPতে, একটা কার্বন কার্বন ডাই অক্সাইড থেকে নেওয়া হলো, 6টা কার্বন হলো। 6টা কার্বন 3 ভেঙে গেল, 2টো ফসফোগ্লিসারিক অ্যাসিড সেই জন্য তৈরি হলো। এবং এর সাহায্যেই প্রথম যে স্টেপ অফ কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ কার্বক্সিলেশন সম্পন্ন হলো, অর্থাৎ এখানেতে কার্বক্সিলেশন ডান। এই প্রসেসেতে হেল্প কে করলো? এই প্রসেসেতে হেল্প করলো একটা এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো আর রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। তো এখানেতে রুবিস্কো এনজাইম কার্বক্সিলেশনের হেল্প করলো, তাহলে RUBP কার্বক্সিলেশনে হেল্প করছে, সুতরাং এই এনজাইমটা PGA তৈরি করলো। এইবার PGA থেকে নেক্সট তৈরি হবে ট্রায়োজ ফসফেট। এই ট্রায়োজ ফসফেট যে তৈরি হওয়া এটা হচ্ছে সেকেন্ড স্টেপ অফ কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রিডাকশন মানে কি? বিজারণ। অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডকে NADPH যে হাইড্রোজেন নিয়ে এসেছিল সে NADPH হাইড্রোজেন দিল এবং একে রিডিউস করলো, তৈরি করলো ট্রায়োজ ফসফেট। এই যে সেকেন্ড স্টেপ, এই সেকেন্ড স্টেপেতে 2টো NADPH এবং 2 molecules অফ ATP খরচা হচ্ছে। ট্রায়োজ ফসফেট থেকে 2টো লাইন বাইরে বেরোচ্ছে। একটা হচ্ছে ট্রায়োজ ফসফেট থেকে গ্লুকোজ বা সুগার তৈরি হবে, এবং ট্রায়োজ ফসফেট থেকে আবার RUBP পুনরায় তৈরি হবে অর্থাৎ রিজেনারেট করবে, থার্ড স্টেপ।
রিজেনারেশন অফ আরইউবিপি। কিন্তু এখানে সব থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে আরইউবিপির মধ্যে 5টা কার্বন ছিল, গ্লুকোজ থেকে একটা কার্বন নিল, 3 কার্বন টোটাল 6 কার্বন মিলে তৈরি করলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। 6টা কার্বন ডেফিনেটলি 3 কার্বন করে ট্রায়োজ ফসফেটেও প্রেজেন্ট রয়েছে, 6টা কার্বন এখানে রয়েছে। সেখান থেকে যদি গ্লুকোজ তৈরি হয় গ্লুকোজের মধ্যে, তো তাহলে পুরোপুরি 6টা কার্বন একবারে চলে আসবে। অর্থাৎ যদি গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজে তো C6H12O6 এর, তাহলে এখানেতে 6টা কার্বন কিন্তু গ্লুকোজেতে চলে আসবে। তাহলে 6টা কার্বন যদি গ্লুকোজে চলে আসে, তাহলে আরো 5টা কার্বন যুক্ত আরইউবিপি কিভাবে তৈরি হবে? এটা তো পসিবল নয়। তাহলে এখানেতে প্রথমে কি হয়, প্রথমে ট্রায়োজ ফসফেট থেকে একটা কার্বন বাইরেতে বেরোয়, ট্রায়োজ ফসফেট থেকে একটা কার্বন বাইরে বেরোয়। তাহলে 6টা কার্বনের মধ্যে একটা কার্বন বাইরে বেরোলো, পড়ে রইল 5টা কার্বন, 5টা কার্বন মিলে আবার আরইউবিপি তৈরি করে দিল। তাহলে এই যে থার্ড স্টেপ, এই থার্ড স্টেপেতেও কিন্তু দেখা যাচ্ছে একটি এটিপি খরচা হয়। তাহলে একবার যদি কেলভিন সাইকেল রান করে, যেখানে আরইউবিপির সঙ্গে কার্বক্সিলেশন হলো, পিজিএ তৈরি করলো, পিজিএ রিডিউসড হলো, তৈরি করলো ট্রায়োজ ফসফেট, একটা কার্বন চলে এলো 6টা কার্বন থেকে, 5টা কার্বন আরইউবিপি। সেকেন্ড টাইম আবার রান করলো, সেকেন্ড কার্বন চলে এলো, আরইউবিপি তৈরি হলো। আবার রান করলো, থার্ড কার্বন চলে এলো, আরইউবিপি তৈরি হলো। ফোর্থ কার্বন চলে এলো, ফিফথ কার্বন চলে এলো এবং সিক্সথ কার্বন চলে এলো। কিভাবে 6 কার্বন এলো? 6বার রান করলো। তাহলে গ্লুকোজের C6H12O6 এই গ্লুকোজের একটা মলিকিউল তৈরি করতে আমার লাগে 6টা কার্বন। একবার কেলভিন সাইকেল যদি রান করে তাহলে আমার কটা কার্বন আউট হয়? একটা। তাহলে 6বার কেলভিন সাইকেলকে রান করতে হবে 6টা কার্বনকে আউট করার জন্য। তাহলে 6বার যদি কেলভিন সাইকেল রান করে তবে 1 মলিকিউল অফ গ্লুকোজ তৈরি হয়। 6বার কেলভিন সাইকেল রান করলে 1 মলিকিউল অফ গ্লুকোজ তৈরি হয়। এই কার্বনটা সুগার তৈরির কাজেতে লাগছে। তাহলে একটা কার্বন বার করার জন্য খরচা হচ্ছে 2 molecules ATP এই রিডাকশন ফেজেতে and 2 molecules of NADPH as well as আর একটা ATP এখানে রয়েছে। তাহলে একটা কার্বন আউট করার জন্য দুটো আর একটা 3 molecules of ATP খরচা হয় and 2 molecules of NADPH খরচা হয় পার কার্বন। তাহলে প্রত্যেকটা কার্বন পিছু খরচা হচ্ছে কি 2 molecules of ATP, 3 molecules of ATP and 2 molecules of NADPH। তাহলে একটি গ্লুকোজ যদি মলিকিউল তৈরি করতে হয় যাতে 6টা কার্বন রয়েছে, তার জন্য কটা এটিপি লাগবে? তাহলে একটা গ্লুকোজ যদি মলিকিউল তৈরি করতে হয় তার জন্য একটা কার্বনের জন্য 3টে এটিপি। তাহলে 6টা কার্বনের জন্য কটা এটিপি? 18 molecules of ATP খরচা হবে। একটা কার্বনের জন্য দুটো NADPH, 6টা কার্বনের জন্য কটা NADPH? 12টা NADPH খরচা হবে। তাহলে একটা গ্লুকোজ মলিকিউল যদি তৈরি করতে হয় কেলভিন সাইকেলের মাধ্যমে, তাহলে 18টা ATP এবং 12টা NADPH খরচা হবে। এই কেলভিন সাইকেল অর C3 সাইকেল সাধারণত যে সমস্ত প্লান্টের মধ্যে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে C3 প্লান্ট। যেমন হুইট, রাইস, এগুলো হচ্ছে C3 প্লান্ট। এই C3 প্লান্ট এদের জলের প্রচন্ড বেশি পরিমাণে দরকার হয়ে থাকে। বারবার স্টোমাটা এরা ওপেন করে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য। বারবার স্টোমাটা যখনই ওপেন করছে তখন ট্রান্সপিরেশনের রেট বেড়ে যায়, বাষ্পমোচনের রেট বেড়ে যায়, জল বাইরে বেরোতে শুরু করে। যাই হোক, এরপর আমরা C3 প্লান্টের মধ্যে আরো একটা স্টেপ হয়ে থাকে C2 পাথওয়ে, সেটা নিয়েও ডিসকাস করব। এবার কথা বলবো রুবিস্কো এনজাইমকে নিয়ে। রুবিস্কো এনজাইম এর ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। সেটা হচ্ছে এই এনজাইমটা রাইবিউলোজ রুবিস্কো, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ
অক্সিজেনেজ। এই যে রয়েছে কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ, মানে এই কার্বক্সিলেশনেরও কাজ করতে পারে, অর্থাৎ আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডকেও জুড়তে পারে, আবার অক্সিজেনেজ তার মানে আরইউবিপির সঙ্গে আবার অক্সিজেনকেও জুড়তে পারে। তার মানে রুবিস্কো কিন্তু কার্বক্সিলেশনেরও কাজ এবং অক্সিজেনেরও কাজ দুটোই করতে পারে, অর্থাৎ ডুয়াল রোল রয়েছে। কিন্তু সেখানেতে আমরা দেখব কার্বন ডাই অক্সাইডের প্রতি রুবিস্কোর কিন্তু অ্যাফিনিটি অনেকটা বেশি। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা দেখি এখানেতে যে 500 খানা কার্বন ডাই অক্সাইডের মলিকিউল রয়েছে এবং 500 খানাই অক্সিজেনের মলিকিউল রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে রুবিস্কো এনজাইম যার অ্যাফিনিটি কোন দিকে রয়েছে, ইট হ্যাজ অ্যাফিনিটি টুয়ার্ডস CO2। তাহলে যদি সেম নাম্বার অফ মলিকিউল একটা জায়গায় প্রেজেন্ট থাকে CO2 এবং O2, সেক্ষেত্রে কিন্তু রুবিস্কো কার সঙ্গে কি ঘটাবে, কার্বক্সিলেশনের কাজটা ঘটাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের প্রতি এর অ্যাফিনিটি বেশি। কিন্তু একটা সেকেন্ড কেস, এটা কেস নাম্বার 1, কেস নাম্বার 2তে যদি দেখি আগের মতোই 500টা CO2 মলিকিউল আছে, কিন্তু অক্সিজেনের মলিকিউল এবার ডাবল হয়ে গেছে, 1000 হয়ে গেছে। সেক্ষেত্রে রুবিস্কো কার সঙ্গে যাবে, বা রুবিস্কো কি ঘটাবে, অক্সিডেশন না কার্বক্সিলেশন? যেহেতু কার্বন ডাই অক্সাইডের মলিকিউলসের নাম্বার অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু রুবিস্কো তখন কার্বন ডাই অক্সাইডের বদলে অক্সিজেনের সঙ্গে জুড়বে, অর্থাৎ অক্সিজেনেশন ঘটাবে। কেন এখানে অক্সিজেনেশন ঘটালো? কার্বন ডাই অক্সাইডের থেকেও তার, যেহেতু কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেনের এখানেতে কনসেন্ট্রেশন বেশি রয়েছে, অর্থাৎ এখানেতে রুবিস্কে কিন্তু কার্বক্সিলেশন করলো না, অক্সিজেনের সঙ্গে গেল। এবং আমরা দেখব এই রুবিস্কোর অক্সিজেনেশন কাজের জন্যই, মানে রুবিস্কো যখন আরইউবিপির সঙ্গে অক্সিজেনকে জুড়ে দেয়, তার ফলেই কিন্তু C3 সাইকেলের বদলে C3 প্লান্টের মধ্যে ফটো রেসপিরেশন বা C2 পাথওয়ে অকার করে থাকে। এবং এখান থেকে আরো একটা কথা, রুবিস্কো কিন্তু হচ্ছে আমাদের মোস্ট abundant enzyme in living world or in biosphere। সব থেকে বেশি যে এনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে রুবিস্কো, অ্যাজ ওয়েল অ্যাজ C3 প্লান্টের মধ্যে পাচ্ছি, এবং যা বা C3 সাইকেল রান করানোর জন্য আমরা C4 প্লান্টের মধ্যেও পাচ্ছি। রুবিস্কোর অপটিমাম টেম্পারেচার হচ্ছে নিয়ার অ্যাবাউট 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে রুবিস্কো খুব ভালো কাজ করতে পারে। এবার আসছি C2 সাইকেলের ওপর, আর C2 পাথওয়ে। C2 পাথওয়েতে কি দেখবো, যে সমস্ত C3 প্লান্টস রয়েছে, C3 প্লান্ট মানে কারা, যাদের মধ্যে কেলভিন সাইকেল বা C3 সাইকেল হয়ে থাকে এবং তারা C3 সাইকেলের মাধ্যমে নিজের খাবার বানিয়ে থাকে, তাদের আমরা C3 প্লান্ট বলছি। যেমন হুইট হয়ে গেল, রাইস হয়ে গেল, এরা হচ্ছে C3 প্লান্ট। এই C3 প্লান্টের মধ্যে আরো এক ধরনের পাথওয়ে দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে C2 সাইকেল আর C2 পাথওয়ে। কি করে C2 পাথওয়ে C3 সাইকেল থেকে আলাদা কি করতে হলো? তাহলে অবভিয়াসলি যেমন আগে পড়েছিলাম, C3 সাইকেলের প্রথম স্থায়ী যৌগ বা প্রথম স্টেবল কম্পাউন্ড কি, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার মধ্যে 3টে কার্বন আছে। ঠিক একইভাবে C2 সাইকেলের প্রথমে যে প্রথম স্থায়ী যৌগ বা স্টেবল কম্পাউন্ড তৈরি হবে, তার মধ্যে 2টো কার্বন প্রেজেন্ট রয়েছে। C3 সাইকেলেতে আমরা দেখেছি আরইউবিপির ভেরি ফার্স্ট স্টেপেতে কার্বক্সিলেশন হয়, অর্থাৎ আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইড এসে জুড়ে যায়, এবং আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইড এসে জুড়ে যাওয়ার পর তৈরি হয়ে থাকে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে ঘটনাটা আমরা দেখতে পেয়েছি হচ্ছে C3 সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু C2 সাইকেলেতে কি হবে? C2 সাইকেলেতে আমরা দেখব যে আরইউবিপি তো রয়েছে, কিন্তু আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বদলে যুক্ত হচ্ছে অক্সিজেন, এবং সেখান থেকে তৈরি হচ্ছে ফসফোগ্লাইকোলেট।
ফসফোগ্লাইকোলেট তৈরি হচ্ছে এবং এই ফসফোগ্লাইকোলেটের মধ্যে রয়েছে দুটো কার্বন এবং তৈরি হচ্ছে পিজিএ, যার মধ্যে রয়েছে তিনটে কার্বন। তাহলে আমরা জানি আরইউবিপির কার্বন সংখ্যা কটা? 5টা। এবং এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু অক্সিজেনের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কার্বক্সিলেশন যদি না হয়, মানে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হলো না আরইউবিপি, কার্বক্সিলেশন হলো না, পিজিএ তৈরি হলো না, প্রথম স্টেবল কম্পাউন্ড, তাহলে কি করে গ্লুকোজ তৈরি হবে? তাহলে C2 সাইকেল যদি হয়ে থাকে তাহলে সেখানেতে ডাইরেক্টলি গ্লুকোজ কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড যদি না থাকে, কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে গ্লুকোজ তৈরি এখানে ডাইরেক্টলি হতে পারবে না। তাহলে এই C2 সাইকেলটা হচ্ছেই বা কেন? যখন C3 প্লান্টস যখন ফটোসিনথেসিস করছে সেই সময়তে সে বারবার যে নিজের স্টোমাটা, সেই স্টোমাটাকে ওপেন করছে, কারণ তাকে ফটোসিনথেসিস চালানোর জন্য কার্বন ডাই অক্সাইডকে নিতে হবে। বারবার স্টোমাটা যখন সে ওপেন করছে তখন বাতাসের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইড তো ঢুকছে, অ্যাট দ্য সেম টাইম অক্সিজেনও কিন্তু ভেতরেতে এন্টার করছে। তাহলে আমরা জানি নর্মালি অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম্পারেটিভলি বেশি। তাহলে সেই অক্সিজেন ভেতরেতে যখন ঢুকছে পাতার ভেতরেতে, তখন পাতার ভেতরেতে কার্বন ডাই অক্সাইডের থেকে অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। অক্সিজেনের কনসেন্ট্রেশন যখন পাতায় বেড়ে গেল, তখন এই যে কার্বক্সিলেশনের সময় যে প্রধান একটা এনজাইম ছিল যার নাম ছিল রুবিস্কো, এই রুবিস্কো এনজাইমটা তখন অক্সিজেনেশনের কাজ করবে। অর্থাৎ এখানেতে আরইউবিপি অক্সিজেনেজ কাজ করবে। রুবিস্কো নর্মালি কি করে থাকে? আরইউবিপি কার্বক্সিলেজের কাজ করে, অর্থাৎ সে আরইউবিপির সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে দেয়। কিন্তু যখন অক্সিজেনের ঘনত্ব বেশি হচ্ছে পাতার মধ্যে, তখন আরইউবিপি অক্সিজেনেশনের কাজ করবে, অর্থাৎ আরইউবিপি তখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং প্রথম স্টেবল কম্পাউন্ড হিসেবে তৈরি করবে ফসফোগ্লাইকোলেট। এবং এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ডে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং এটিপি খরচা হচ্ছে। অর্থাৎ এই প্রসেসটাতে কোনো রকম ভাবেই গ্লুকোজ তৈরি হলো না শেষকালে। উল্টে কার্বক্সিলেশনের দরকার ছিল, সেটা তো হলোই না, বরং কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে গেল। এটিপি খরচা হলো না, এটিপি খরচা হয়ে গেল। তাহলে এই প্রসেসটা যে আমি চালাচ্ছি, এই প্রসেসটা চালানোর পেছনে আমার কি কোনো মেজর লাভ রয়েছে? কোনো মেজর লাভ নেই। সুতরাং এই যে C2 সাইকেল, এই যে C2 পাথওয়ে, এই C2 pathway is a major loss for the plant. It is a major loss. কেন লস? কার্বন ডাই অক্সাইড রিমুভ হয়ে যাচ্ছে, কার্বক্সিলেশন হচ্ছে না, এটিপি খরচা হয়ে যাচ্ছে, শুধুই এটিপি খরচা হয়ে গেল, এবং প্রথম স্টেবল কম্পাউন্ড হিসেবে আমি পাচ্ছি ফসফোগ্লাইকোলেট, পিজিএ কে পাচ্ছি না, তার ফলে আমি এমনিতেও বানাতে পারছি না গ্লুকোজ বা সুগার। ভালো পয়েন্ট যদি বলি তাহলে কি, এখানেতে পিজিএ তৈরি হচ্ছে, অনেক পরে তৈরি হচ্ছে পিজিএ, এবং পিজিএ থেকে আবার গ্লুকোজ তৈরি করা পসিবল। এবং ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে এই যে পাথওয়েটা চলে C2, এর ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে দুটো অ্যামিনো অ্যাসিড সেরিন আর গ্লাইসিন তৈরি হচ্ছে। তাহলে এই যে C3 সাইড প্লান্ট যেগুলো রয়েছে, লাইক হুইট অ্যান্ড প্যাডি প্লান্ট, এদের কিন্তু বারবার স্টোমাটা ওপেন করার জন্য ভেতরেতে, পাতার ভেতরেতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়। অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য আরইউবিপি কার্বক্সিলেজ সে কিন্তু অক্সিজেনের প্রতি আকৃষ্ট হয় এবং সে অক্সিজেনেশন করে, অর্থাৎ আরইউবিপির সঙ্গে অক্সিজেনকে জুড়ে দেয়, প্রথম স্টেবল কম্পাউন্ড হিসাবে ফসফোগ্লাইকোলেট তৈরি করে, যার দুটো কার্বন, সেই জন্য একে বলা হয় থাকে C2 পাথওয়ে। এবং এটি হচ্ছে একটি মেজর লস, কোনোভাবে প্লান্টের জন্য বেনিফিশিয়াল নয় টু আ সার্টেন এক্সটেন্ট। কেন? এখানে কার্বক্সিলেশন হলো না, বরং কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে গেল, এটিপি খরচা তো হলো,
আমি গ্লুকোজও বানাতে পারলাম না, এবং বারবার স্টোমাটাকে যখন ওপেন করা হচ্ছে তার ফলে কি হচ্ছে, ওয়াটারও কিছুটা ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয়ে থাকে এটি মেজর লস। এবার আমরা এই যে C2 পাথওয়ে, এই C2 পাথওয়েকে একটি চার্টের মাধ্যমে দেখব। C2 পাথওয়ের আরেকটি নাম হচ্ছে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কেন? বিকজ এখানেতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে থাকে। এই যে C2 পাথওয়ে অর যেটাকে আমরা ফটো রেসপিরেশন বলছি, এটি তিনটে আলাদা আলাদা কোষাঙ্গাণু বা তিনটে আলাদা আলাদা যে সেল অর্গানেলি তাকে ইনভলভ করে হয়ে থাকে। প্রথম যে সেল অর্গানেলি এখানে ইনভলভ রয়েছে সেটি হলো ক্লোরোপ্লাস্ট। প্রথম ইনভলভ সেল অর্গানেলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। দেন paroxysome, and the last one is mitochondria. Mitochondriaর ক্রিস্টি, তো এই তিনটে আলাদা আলাদা সেল অর্গানেলি ইনভলভ। The first one is chloroplast, second one paroxysome, and the third one is mitochondria. C2 সাইকেলেতে RUBP অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় ইনস্টেড অফ CO2, কারণ অক্সিজেনের কনসেন্ট্রেশন এখানেতে বেশি রয়েছে। তাহলে এখানেতে 5টা কার্বন যুক্ত RUBP এক্সিস্ট করছে। বাইরে থেকে ঢুকছে অক্সিজেন গ্যাস, ওকে। দেন RUBP অক্সিজেনেজের সাহায্যে তৈরি হচ্ছে 2-ফসফোগ্লাইকোলেট তৈরি হচ্ছে। যে তৈরি হলো 2-ফসফোগ্লাইকোলেট, সেই 2-ফসফোগ্লাইকোলেট চলে আসছে প্যারক্সিজোমেতে। গ্লাইকোলেট কনভার্ট হচ্ছে অক্সালেটে, and then তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন। অ্যামিনো অ্যাসিড এন্টার করছে তারপর মাইটোকন্ড্রিয়াতে, গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড এন্টার করছে মাইটোকন্ড্রিয়াতে, এবং গ্লাইসিন থেকে তৈরি হচ্ছে সেরিন। গ্লাইসিন থেকে যখন সেরিন তৈরি হচ্ছে তখন কার্বন ডাই অক্সাইড এবং NH3 বাইরে রিমুভ আউট হচ্ছে। সেরিন তারপর মাইটোকন্ড্রিয়া থেকে এন্টার করছে প্যারক্সিজোমেতে, অ্যান্ড প্যারক্সিজোমেতে এন্টার করার পর সেরিন তারপর কনভার্ট হচ্ছে গ্লিসারেটে। গ্লিসারেট এন্টার করছে দেন ক্লোরোপ্লাস্টে, অ্যান্ড গ্লিসারেট থেকে তৈরি হচ্ছে PGA অর্থাৎ ফসফোগ্লিসারেট। এই ফসফোগ্লিসারেট কিন্তু আবার C3 সাইকেলের মধ্যে এন্টার করে যাচ্ছে। গ্লিসারেট থেকে যখন ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে এই প্রসেসেতে এটিপি থেকে ফসফেট গ্রুপ বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ এটিপি খরচা হচ্ছে এবং এডিপি প্রস্তুত হচ্ছে। তাহলে এই যে টোটাল প্রসেসটা আমরা দেখলাম, এই টোটাল প্রসেসেতে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বক্সিলেশন তো হচ্ছেই না, বরং কার্বন ডাইঅক্সাইড বাইরে রিলিজ হচ্ছে। এটিপি বরং উল্টে খরচা হচ্ছে।
ফার্স্ট স্টেপেতেই কোনো রকম ভাবে পিজিএ তৈরি হচ্ছে না, 2-ফসফোগ্লাইকুলেট হচ্ছে, যেখান থেকে ডাইরেক্টলি আমি গ্লুকোজ তৈরি করতে পারবো না। তাহলে একটা সামান্য যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার জন্য রুবিস্কো যে এনজাইমটা রয়েছে, সেই রুবিস্কো এনজাইম আরইউবিপি অক্সিজেনেজের কাজ করছে, এবং আরইউবিপির সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যাওয়ার জন্য তাকে এতটা রাস্তা ঘুরতে হচ্ছে, এবং তারপর C3 সাইকেলেতে তাকে এন্টার করতে হচ্ছে। এবং এই কাজটার জন্যই আমি বলেছি যে C2 পাথওয়ে আর ফটো রেসপিরেশনকে আমরা সেই জন্য মেজর লস হিসাবে কনসিডার করছি।